মিম, আমি তোমাকে অনেক ভালোবাসি, বাট তুমি কেন বুঝো না? আমি বললাম, ভাইয়া কি বলছো এসব? আমি তোমাকে আমার বড় ভাইয়ের মতে সম্মান করি, বাট এটা কিভাবে সম্ভব? তখন ভাইয়া বলল, আরে মিম, আমি তো তোর আপন ভাই নই, আমি তোর পাড়া প্রতিবেশী ভাই, আর তোকে আমার খুব পছন্দ। তুই যদি রাজি থাকিস তাহলে আমি কালই তোর বাবা মায়ের কাছে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব পাঠাবো। আমি বললাম, না না ভাইয়া, তোমাকে আমি কখনো এইভাবে দেখিনি। তখন ভাইয়া বলল, মিম, তুমি যদি আমার কথা শুনো তাহলে। বন্ধুরা, বাকিটা গল্পেই বলছি। আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবে, নিশ্চয়ই অনেক মজা পাবে। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। বন্ধুরা, আমার নাম আফসানা মিম। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। ছোটবেলার থেকেই বাবা মায়ের পরম স্নেহ আর ভালোবাসায় বড় হয়েছি। পরিবারের একমাত্র সন্তান হবায় আমি ছিলাম আমার বাবা মায়ের চোখের মণি। আমাদের পরিবার ছিল ঢাকার বুকে একটি ছোট্ট সুখের নীড়। বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে সম্মানজনক পদে চাকরি করতেন, আর মা ছিলেন আমাদের সংসারের যত্নশীল কাণ্ডারি। পড়াশোনা আর নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকতাম আমি। আমাদের এই ছোট্ট সুখী জীবনে সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ আমার মনে একটি অজানা অস্বস্তি জমতে শুরু করে। আর এই অস্বস্তির কারণ ছিলেন সজীব ভাইয়া। সজীব ভাইয়া আমাদের পরিবারের সদস্য না হলেও আমাদের জন্য অপরিহার্য একজন ছিলেন। বাবার দূর সম্পর্কের এক বন্ধুর ছেলে তিনি। দেশের বাড়ি বগুড়া, ঢাকায় একা থাকতেন এবং একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো বেতনে চাকরি করতেন। বাবাকে তিনি নিজের বাবার মতো শ্রদ্ধা করতেন, আর বাবাও তাকে ছেলের মতো বিশ্বাস ও ভালোবাসতেন। সজীব ভাইয়ার মতো বিনয়ী, ভদ্র এবং দায়িত্বশীল মানুষ খুব কমই দেখা যায়। আমাদের বাড়িতে তার নিয়মিত আসা যাওয়া ছিল। মা তাকে সব সময় নিজের ছেলের মতো দেখতেন এবং তার পছন্দের খাবার রান্না করে রাখতেন। আমার সাথেও তার সম্পর্ক ছিল সহজ ও বন্ধুত্বপূর্ণ। প্রথমে আমি এসব বিষয় স্বাভাবিকভাবেই নিতাম, কিন্তু ধীরে ধীরে লক্ষ্য করলাম আমার প্রতি সজীব ভাইয়ার যত্নটা একটু ব্যতিক্রমী। আমার যে কোনো ছোটোখাটো প্রয়োজনে তিনি সবার আগে এগিয়ে আসতেন। আমার পরীক্ষার আগে রাত জেগে নোট তৈরিতে সাহায্য করা, আমার পছন্দের লেখকের নতুন বই বের হওয়ার সাথে সাথে কিনে এনে সারপ্রাইজ দেওয়া, অথবা আমার মন খারাপ থাকলে পছন্দের আইসক্রিম নিয়ে হাজির হওয়া, এসব তার নিত্যদিনের অংশ হয়ে গিয়েছিল। তার এই যত্ন আর আন্তরিকতায় আমি অভ্যস্ত হয়ে পড়েছিলাম, কিন্তু এর পেছনের গভীরতা বোঝার চেষ্টা করিনি। তিনি সবসময় এমনভাবে কথা বলতেন যেন আমার ভালো থাকাটাই তার জীবনের মূল লক্ষ্য। তার চোখে আমি এক বিশেষ প্রশংসার দৃষ্টি দেখতাম, যা তিনি কখনো মুখে প্রকাশ করেননি। মাঝে মাঝে তিনি এমন কিছু কথা বলতেন যার অর্থ ছিল গভীর, কিন্তু আমি সেগুলোকে বড় ভাইয়ের স্নেহ ভেবে এড়িয়ে যেতাম। তার দেওয়া প্রতিটি উপহারের পেছনে থাকত একরাশা ভাবনা আর আমার পছন্দের প্রতি সূক্ষ্ম মনোযোগ। এই নীরব মমতার এক অদৃশ্য জালে আমি জড়িয়ে যাচ্ছিলাম, যা তখনও বুঝতে পারিনি। একবার আমার জন্মদিনে তিনি নিজ হাতে বানানো একটি কাঠের বাক্স উপহার দিয়েছিলেন, যার উপর আমার নামের আদ্যক্ষর খোদাই করা ছিল। বাক্সটি খুলে আমি অবাক হয়ে গিয়েছিলাম। ভেতরে ছিল আমার ছোটবেলার একটি সাদাকালো ছবি, যেটি তিনি বাবার পুরনো অ্যালবাম থেকে নিয়ে বাঁধিয়েছিলেন। ছবির নিচে একটা ছোট্ট কাগজে লেখা ছিল, এই হাসিটা যেন কখনো মলিন না হয়। সেদিন প্রথম মনে হয়েছিল, তার এই অনুভূতি কি শুধুই ভাই বোনের স্নেহ নাকি তার চেয়ে বেশি কিছু। কিন্তু পরক্ষণে মনকে বুঝিয়েছি, হয়তো আমিই বেশি ভাবছি। সজীব ভাইয়া আমার পড়াশোনার ব্যাপারেও খুব সচেতন ছিলেন। তিনি প্রায়ই বলতেন, মিম, তোমাকে অনেক বড় হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, তোমার সফলতাই আমার জন্য সবচেয়ে বড় উপহার। তার এই কথাগুলো আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করত। তিনি শুধু আমার একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন না, ছিলেন আমার জীবনের একজন পথপ্রদর্শক। তার মতো একজন মানুষকে পাশে পাওয়াটা ছিল আমার জন্য বড় সৌভাগ্য। আমাদের পারিবারিক যে কোনো অনুষ্ঠানে তার উপস্থিতি ছিল অপরিহার্য। আত্মীয় স্বজনরাও তাকে আমাদের পরিবারেরই একজন সদস্য হিসেবে গ্রহণ করেছিলেন। বাবা প্রায়ই বলতেন, সজীবের মতো একটা ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। মায়ের চোখেও তার জন্য এক ধরনের প্রশান্তি দেখতে পেতাম। তারা হয়তো মনে মনে এমন কিছু ভাবতেন যা আমার ভাবনায় তখনও আসেনি,
কিন্তু এই সুন্দর সম্পর্কের মধ্যেই আমার জীবনে নতুন এক অধ্যায় শুরু হয়। কলেজে নতুন বর্ষে পা রাখার সাথে সাথে আমার পরিচয় হয় আরাফাতের সাথে। আরাফাত ছিল ক্লাসের সবচেয়ে হাসি খুশি ও বন্ধুত্বপূর্ণ ছেলে। তার কথা বলার ধরন, ব্যবহার এবং আমার প্রতি তার বিশেষ মনোযোগ ধীরে ধীরে আমাকে তার দিকে আকৃষ্ট করতে শুরু করে। এক নতুন ভালো লাগার পৃথিবীতে আমার পথ চলা শুরু হয়, আর সেই পথে হাঁটতে গিয়ে আমি একটু একটু করে সজীব ভাইয়ার জগৎ থেকে দূরে সরে যেতে থাকি। আরাফাতের সাথে আমার পরিচয়টা হয়েছিল কলেজের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে। সে চমৎকার গান গাইত আর আমি আবৃত্তি করতাম। অনুষ্ঠানের প্রস্তুতির সময় আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, আর সেই বন্ধুত্ব কখন যে গভীর সম্পর্কে রূপ নেয় তা আমরা নিজেরাও বুঝতে পারিনি। ছিল খুব উচ্ছ্বসিত। সে আমাকে সুন্দর সুন্দর কথা বলতো, কবিতা শোনাতো, আর প্রতি মুহূর্তে আমাকে আরাফাতের বন্ধুত্বপূর্ণ ব্যবহার আমাকে আকৃষ্ট করেছিল। সে আমার সঙ্গে আন্তরিকভাবে কথা বলতো, কবিতা শোনাতো এবং আমাকে মনে করাতো যে আমি তার জন্য একজন গুরুত্বপূর্ণ বন্ধু। তার এই উচ্ছল ব্যবহারে আমি এতটাই অভ্যস্ত হয়ে পড়েছিলাম যে সজীব ভাইয়ের নীরব মায়া আমার দৃষ্টি এড়িয়ে গিয়েছিল। আমাদের সম্পর্কটা দ্রুতই গভীর হতে থাকে। আমরা একসাথে ক্লাস করতাম, লাইব্রেরিতে পড়তাম, ছুটির দিনে কফি শপে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতাম। আরাফাত আমার জগৎটাকে যেন নতুন রঙে রাঙিয়ে দিয়েছিল। সে আমাকে আমার ভবিষ্যৎ নিয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখাতো। তার সাথে থাকলে আমার মনে হতো জীবনটা সত্যিই অনেক সুন্দর। আমি আমাদের সম্পর্কের কথা আমার মা বাবাকে জানানোর জন্য সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। আমি নিশ্চিত ছিলাম তারা আমার পছন্দকে সম্মান করবেন। এদিকে সজীব ভাইয়া আমাদের এই সম্পর্কের কথা হয়তো আজ করতে পেরেছিলেন। তার আমাদের বাসায় আসা যাওয়া কিছুটা কমে গিয়েছিল। যখন আসতেন তার চোখে মুখে এক ধরনের বিষণ্ণতার ছাপ লেগে থাকত, যা তিনি আপ্রাণ ঢাকার চেষ্টা করতেন। একদিন তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, মিম, তোর কলেজ কেমন চলছে? নতুন কোনো বন্ধু হয়েছে? তার প্রশ্নের মধ্যে আমি এক ধরনের দ্বিধা আর উদ্বেগ খুঁজে পেয়েছিলাম। আমি সংক্ষেপে উত্তর দিয়েছিলাম যে সবকিছু ভালো চলছে। আরাফাতের কথা তাকে কেন যেন বলতে ইচ্ছে করেনি। একটা সময় আমি আরাফাতের প্রতি এতটাই নির্ভরশীল হয়ে পড়ি যে সজীব ভাইয়ের অনুপস্থিতিটা আমার জীবনে তেমন কোনো প্রভাব ফেলেনি। আমি আমার নতুন জগৎ নিয়েই ব্যস্ত ছিলাম। আরাফাত প্রায়ই আমাদের বাড়ির আশেপাশে আসত আমার সাথে দেখা করার জন্য। একদিন সজীব ভাইয়া তাকে আমার সাথে কথা বলতে দেখে ফেলেন। সেদিন রাতে তিনি আমাকে ফোন করে শুধু বলেছিলেন, যাই করিস ভেবেচিন্তে করিস, তোর ভালো থাকাটা আমাদের সবার জন্য খুব জরুরি। তার কণ্ঠের উদ্বেগ আমার মনকে ছুঁয়ে গেলেও আমি তখন ভালোবাসার মোহে মগ্ন ছিলাম। ধীরে ধীরে আমি সজীব ভাইয়ার থেকে মানসিকভাবে অনেক দূরে চলে যাই। তিনি ফোন করলে আমি ব্যস্ততার অজুহাতে এড়িয়ে যেতাম। তার আনা উপহারগুলো আমার টেবিলে পড়েই থাকত। খুলে দেখার আগ্রহ পেতাম না। আমার এই পরিবর্তনটা তিনি নীরবে সহ্য করতেন, কখনো কোনো অভিযোগ করেননি। আমার এই নীরবতা আমাকে তখন কষ্ট দেয়নি, বরং এক ধরনের স্বস্তি দিয়েছিল। আমি ভাবতাম তিনি হয়তো বুঝতে পেরেছেন যে আমি নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, এবং এটাই স্বাভাবিক। আমাদের সম্পর্কের প্রায় 1 বছর পর আমি আরাফাতকে বিয়ের কথা বলি। আমি চেয়েছিলাম আমাদের এই সুন্দর সম্পর্কটাকে একটা আনুষ্ঠানিক রূপ দিতে। প্রথমে আরাফাত কিছুটা চমকে গিয়েছিল। সে বলেছিল, এখনই বিয়ে? আমাদের তো ক্যারিয়ার গড়ার সময়। কিন্তু আমার ক্রমাগত অনুরোধের মুখে সে অবশেষে রাজি হয় এবং তার পরিবারকে আমাদের বাড়িতে প্রস্তাব নিয়ে পাঠানোর জন্য সম্মত হয়। আমি সেদিন খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল আমি আমার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্তটি নিতে চলেছি। এই খবরটা আমি বাড়িতে জানালে বাবা মা প্রথমে কিছুটা দ্বিধায় ভুগলেও আমার খুশির কথা ভেবে তারা রাজি হয়ে যান। তারা আরাফাদের পরিবার সম্পর্কে খোঁজ খবর নেওয়ার সিদ্ধান্ত নেন। আমি অধীর আগ্রহে সেই দিনটির জন্য অপেক্ষা করতে থাকি, যেদিন আরাফাদের পরিবার আমাদের বাড়িতে আসবে এবং আমাদের সম্পর্কটা 2 পরিবারের সম্মতিতে এক নতুন মাত্রা পাবে। আমার ভাবনার জগতে তখন শুধুই আরাফাত আর আমাদের ভবিষ্যৎ সংসার। কিন্তু আমি জানতাম না আমার এই সুখের স্বপ্নের পিছনে একটি অন্ধকার ছায়া অপেক্ষা করছে। আমি এটাও জানতাম না যে আমার এই সিদ্ধান্তের কারণে একজন মানুষ নীরবে তিলে তিলে কষ্ট পাচ্ছেন। যে মানুষটা আমার হাসির জন্য সবকিছু করতে পারতেন, আমার সিদ্ধান্তের কারণে তার পৃথিবীটাই যেন থমকে গিয়েছিল। কিন্তু সেই মুহূর্তে আমার সেদিকে কোনো ভ্রুক্ষেপই ছিল না। অবশেষে সেই দিনটি এলো। আরাফাতের বাবা মা আমাদের বাসায় এলেন বিয়ের প্রস্তাব নিয়ে।
তাদের ব্যবহার ছিল অত্যন্ত মার্জিত এবং আন্তরিক। আমার বাবা মা তাদের সাথে কথা বলে সন্তুষ্ট হলেন। আরাফাতের বাবা ঢাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং তাদের পরিবারও বেশ সম্ভ্রান্ত। সব কিছু দেখে ও শুনে আমার বাবা মা আর কোনো আপত্তি করলেন না। দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের দিন তারিখ পাকা হয়ে গেল। আমার আনন্দ তখন দেখে কে, মনে হচ্ছিল যেন আকাশের চাঁদ হাতে পেয়েছি। বাড়িতে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল পুরোদমে। কেনাকাটা, আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ, সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ। আমি আমার বান্ধবীদের সাথে শপিং, পার্লার আর বিয়ের পরিকল্পনা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। আমার পৃথিবীটা তখন রঙিন প্রজাপতির মতো উড়ছিল। এই আনন্দের ডামাডোলে আমি প্রায় ভুলেই গিয়েছিলাম সজীব ভাইয়ার কথা। তিনি এই খবরটা পাওয়ার পর থেকে আমাদের বাসায় আসা একেবারেই ছেড়ে দিয়েছিলেন। একদিন মা আমাকে বললেন, মিম, সজীবকে তো আর দেখাই যায় না। ছেলেটার কি হলো? তোর বিয়ে ঠিক হয়েছে, অথচ সে একবারও এলো না। ওকে একটা ফোন দিস তো। মায়ের কথা শুনে আমার হঠাৎ করেই তার জন্য খারাপ লাগতে শুরু করল। আমি বুঝতে পারছিলাম তিনি হয়তো কষ্ট পেয়েছেন, কিন্তু কেন কষ্ট পেয়েছেন সেই কারণটা আমি জেনেও না জানার ভান করে থাকতাম। আমার মন বলতো তিনি আমাকে খুবই শ্রদ্ধা ও স্নেহ করেন, কিন্তু মুখ ফুটে তো কখনো কিছু বলেননি। আমি দ্বিধাগ্রস্ত মন নিয়ে তাকে ফোন দিলাম। কয়েকবার রিং হওয়ার পর তিনি ফোনটা ধরলেন। তার কণ্ঠটা খুব ক্লান্ত আর বিষণ্ণ শোনাচ্ছিল। আমি তাকে আমাদের বাসায় আসার জন্য অনুরোধ করলাম। তিনি প্রথমে রাজি হচ্ছিলেন না, কিন্তু আমার অনেক অনুরোধের পর অবশেষে আসতে রাজি হলেন। তিনি যখন এলেন, আমি তাকে দেখে চমকে গেলাম। কয়েক সপ্তাহের মধ্যেই মানুষটা যেন কেমন ভেঙে পড়েছেন। চোখের নিচে কালি, মুখটা শুকিয়ে গেছে। তাকে দেখে আমার ভেতরটা মোচড় দিয়ে উঠল। তিনি আমার সামনে এসে একটা ম্লান হাসি দিয়ে বললেন, অভিনন্দন মিম, শুনলাম তোর বিয়ে ঠিক হয়েছে। খুব খুশি হয়েছি। তার মুখের কথা আর চোখের ভাষা ছিল পুরোপুরি ভিন্ন। তার চোখ দুটো যেন হাজারো না বলা কথায় ভরা ছিল। আমি সহজ হওয়ার চেষ্টা করে বললাম, ধন্যবাদ ভাইয়া, তুমি আসবে না আমার বিয়েতে? তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, চেষ্টা করব। এর বেশি তিনি আর কোনো কথা বলতে পারলেন না। সেই দিন তিনি বেশিক্ষণ থাকেননি। চলে যাওয়ার আগে আমার হাতে একটা ছোট্ট বাক্স ধরিয়ে দিয়ে বললেন, তোর বিয়ের অগ্রিম উপহার। তার চলে যাওয়ার পথের দিকে আমি অনেকক্ষণ তাকিয়ে রইলাম। বুকের ভেতর এক অজানা কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল আমি কি খুব বড় কোনো ভুল করে ফেললাম? আমি কি এমন কাউকে কষ্ট দিচ্ছি যিনি আমার সুখের জন্য সব কিছু করতে পারতেন? এই প্রশ্নগুলো আমার মনকে তোলপাড় করে দিচ্ছিল। রাতে একা ঘরে বসে আমি তার দেওয়া বাক্সটা খুললাম। ভেতরে ছিল একটি সুন্দরভাবে ডিজাইন করা নাকফুল, তার সাথে একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছিস, অনেক সুখে হইস এই দোয়া করি। আমি হয়তো তোর পাশে সবসময় থাকতে পারবো না, কিন্তু আমার শুভকামনা সবসময় তোর সাথে থাকবে। কোনোদিন যদি নিজেকে একা মনে হয়, জানবি দূরে থেকেও একজন মানুষ তোর ভালো থাকার জন্য প্রার্থনা করছে। ভালো থাকিস মিম। চিঠিটা পড়তে পড়তে আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করলো। আমি বুঝতে পারছিলাম না আমার কেন এত কষ্ট হচ্ছে। একদিকে আমার প্রিয় মানুষ আরাফাত, যার সাথে আমার বিয়ে হতে চলেছে, আর অন্যদিকে সজীব ভাইয়া, যার নীরব যত্ন আর আত্মত্যাগ আমাকে অপরাধ বোধে ভোগাচ্ছে। আমার মনটা দুই নৌকায় পা দেওয়ার মতো দুলতে শুরু করলো, কিন্তু তখন আর ফেরার কোনো পথ ছিল না। আমি মনকে শক্ত করে আরাফাতকেই বেছে নিলাম, কারণ আমি তাকেই ভালোবেসেছি এবং তাকে নিয়েই ঘর করার স্বপ্ন দেখেছি। বিয়ের দিন যত এগিয়ে আসতে লাগলো, আমার মনের ভেতরের দ্বিধাদ্বন্দ্ব ততই বাড়তে থাকলো। আরাফাতের সাথে যখন কথা বলতাম সব কিছুই ঠিকই লাগতো, কিন্তু যখনই একা হতাম সজীব ভাইয়ার সেই বিষণ্ণ মুখটাই আমার চোখের সামনে ভেসে উঠত। তার দেওয়া চিঠিটা আমি বারবার পড়তাম আর কাঁদতাম। আমি বুঝতে পারছিলাম আমি এমন একজনকে হারাতে চলেছি যার যত্ন ছিল নিঃস্বার্থ, কিন্তু বাস্তবতা এতটাই কঠিন ছিল যে আমার পক্ষে তখন কোনো কিছুই পরিবর্তন করা সম্ভব ছিল না। বিয়ের কেনাকাটার সময় আরাফাতের কিছু আচরণ আমার চোখে পড়তে শুরু করে, যা আগে কখনো খেয়াল করিনি। সে ব্র্যান্ডের জিনিস আর দামি উপহারের প্রতি অতিরিক্ত আগ্রহী ছিল।
সে প্রায়ই আমার বাবার আর্থিক অবস্থা এবং আমাদের পারিবারিক সম্পদ নিয়ে নানা প্রশ্ন করত, যেগুলোকে আমি তখন তার কৌতূহল ভেবে উড়িয়ে দিয়েছিলাম। তার কিছু বন্ধুও ছিল যাদের আমার খুব একটা ভালো লাগতো না, কিন্তু আমার গভীর ভালো লাগার কারণে আমি এই ছোট ছোট বিষয়গুলোকে তেমন গুরুত্ব দেইনি। বিয়ের ঠিক 2 দিন আগে আমি আমার এক কলেজ বন্ধুর কাছ থেকে একটা ফোন পাই। সে আমাকে আরাফাত সম্পর্কে কিছু চাঞ্চল্যকর তথ্য দেয়। সে জানায় যে আরাফাত কলেজের কিছু ছেলের সাথে মিলে বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণার সাথে জড়িত। সে নাকি অনেক মানুষের কাছ থেকে ভালো চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নিয়েছে। খবরটা শুনে আমার পায়ের নিচের মাটি সরে যাওয়ার মতো অবস্থা হলো। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার প্রিয় মানুষটা এমন কিছু করতে পারে। আমি সাথে সাথে আরাফাতকে ফোন করে বিষয়টা নিয়ে জিজ্ঞেস করি। সে আমার কথা শুনে প্রচণ্ড রেগে যায় এবং সব কিছু মিথ্যা বলে উড়িয়ে দেয়। সে বলে, এগুলো সব আমার শত্রুদের চক্রান্ত। তারা আমাদের সম্পর্কটা নষ্ট করার জন্য এসব গুজব ছড়াচ্ছে। তুমি কি আমাকে বিশ্বাস করো না মিম? তার আবেগঘন কথায় আমি আবারও দ্বিধায় পড়ে যাই। আমি তাকে বিশ্বাস করতে চেয়েছিলাম, কারণ তাকে ছাড়া আমার ভবিষ্যৎ আমি কল্পনাও করতে পারছিলাম না। কিন্তু আমার মনের ভেতর একটা সন্দেহের কাঁটা বিধেই রইল। আমি ঠিক করলাম শেষবারের মতো একবার সজীব ভাইয়ার সাথে কথা বলবো। তিনিই হয়তো আমাকে সঠিক পরামর্শ দিতে পারবেন। কিন্তু তাকে ফোন করে আমি পেলাম না। তার ফোন বন্ধ ছিল। আমার অস্থিরতা আরও বেড়ে গেল। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। একদিকে আমার প্রিয় মানুষ, আরেকদিকে এক রাশ সন্দেহ আর না জানা ভয়। এই মানসিক টানাপোড়েনের মধ্যেই আমি সিদ্ধান্ত নিলাম, যা হওয়ার হবে, আমি আরাফাতকেই বিশ্বাস করব। হয়তো আমার বন্ধুই ভুল তথ্য পেয়েছে। আমি বিয়ের প্রস্তুতিতে মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার মন থেকে কিছুতেই সেই কালো মেঘটা সরছিল না। আমার হাসি খুশি আর উচ্ছল মনটা কোথায় যেন হারিয়ে গিয়েছিল। আমার এই পরিবর্তনটা বাড়ির সবাই লক্ষ্য করলেও তারা ভেবেছিলেন বিয়ের আগের স্বাভাবিক চাপ থেকেই এমনটা হচ্ছে। বিয়ের আগের দিন গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। সবাই আনন্দে মাতোয়ারা, কিন্তু আমার মনটা পড়েছিল অন্য কোথাও। আমি বারবার সজীব ভাইয়ার কথা ভাবছিলাম। যে মানুষটা আমার সামান্য মন খারাপেও অস্থির হয়ে যেত, আমার জীবনের এত বড় একটা দিনে তার কোনো খোঁজই নেই। আমার মনে হলো তার সাথে আমার শেষ একবার দেখা করা উচিত। তার নীরবতার কারণটা আমার জানা দরকার। এক বুক দ্বিধা আর অপরাধবোধ নিয়ে আমি কাউকে কিছু না বলে হলুদের অনুষ্ঠান থেকে লুকিয়ে বেরিয়ে পড়ি। আমার কেবলই মনে হচ্ছিল সজীব ভাইয়ের সাথে দেখা না করলে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে চলেছি। আমি একটা রিকশা নিয়ে তার বাসার দিকে রওনা দিলাম। আমি জানতাম না সেখানে আমার জন্য কি বিস্ময় অপেক্ষা করছে, যা আমার জীবনের মোড় চিরদিনের জন্য ঘুরিয়ে দেবে। সজীব ভাইয়ের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে আমার বুকটা ধরফর করছিল। কলিং বেল চাপার সাহস হচ্ছিল না। অনেক দ্বিধার পর অবশেষে যখন বেল বাজালাম, তখন ভেতর থেকে কোনো সাড়া এলো না। কয়েকবার চেষ্টা করার পর আমি প্রায় হতাশ হয়ে ফিরে যাচ্ছিলাম। ঠিক তখনই দরজাটা সামান্য ফাঁক হলো। দরজা খুলেছিলেন সজীব ভাইয়া নিজেই। আমাকে দেখে তার চোখের বিস্ময়ে আর কষ্ট একসাথে মিলেমিশে একাকার হয়ে গেল। তার চুলগুলো ছিল উস্কো খুস্কো, পরনে ছিল একটা সাধারণ টি-শার্ট। দেখেই বোঝা যাচ্ছিল তিনি ভালো নেই। তিনি আমাকে ভেতরে আসতে বললেন। তার ফ্ল্যাটটা ছিল খুব গোছানো, কিন্তু সব কিছুতেই এক ধরনের বিষণ্ণতার ছোঁয়া। আমি তার বসার ঘরে সোফায় বসলাম। তিনি আমার জন্য পানি আনতে ভেতরে গেলেন। ঠিক তখনই আমার চোখ পড়ল তার পড়ার টেবিলের পাশের দেয়ালে। যা দেখলাম তাতে আমার পুরো শরীর যেন বরফ হয়ে গেল। দেয়ালে আমার কিছু ছবি লাগানো ছিল, যেগুলো বিভিন্ন সময়ে আমাদের পারিবারিক অনুষ্ঠানে তোলা হয়েছিল। ছবিগুলোর নিচে তার হাতের লেখায় কিছু সুন্দর বাক্য লেখা ছিল। কোথাও লেখা ছিল, আমার প্রিয় বোন। কোথাও লেখা ছিল, তোমার সুখী আমার সুখ, মিম। এই ছবি আর কথাগুলো দেখে আমি বুঝতে পারলাম তিনি আমাকে কতটা শ্রদ্ধা ও স্নেহ করেন। আমার দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা হলো। আমি যা এতদিন শুধু ধারণা করতাম, তা আজ আমার সামনে বাস্তব হয়ে ধরা দিল। সজীব ভাইয়ার আমার প্রতি গভীর যত্ন আর শ্রদ্ধা, এই দেয়ালটাই ছিল তার নীরব সাক্ষী। আমার চোখ ফেটে কান্না আসছিল। আমি এতদিন কি ভুলটাই না করে এসেছি। এরই মধ্যে সজীব ভাইয়া পানি নিয়ে এলেন। আমার চোখের অবস্থা দেখে তিনি হয়তো সব কিছু বুঝতে পারলেন। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি কিছু বলতে গিয়েও পারলেন না। আমি নিজেকে আর সামলাতে পারলাম না।
আমি কাঁদতে কাঁদতে তাকে বললাম, ভাইয়া, তুমি আমার প্রতি এত যত্নশীল, কিন্তু কখনো বলনি কেন? কেন আমাকে এত বড় একটা ভুলের দিকে ঠেলে দিলে? আমার কথায় তিনি কোনো উত্তর না দিয়ে চুপ করে রইলেন। অনেকক্ষণ পর তিনি মুখ খুললেন। তার কণ্ঠস্বর ছিল কান্নায় ভেজা। তিনি বললেন, আমি তোকে কখনো হারাতে চাইনি মিম। আমি ভেবেছিলাম আমার অনুভূতির কথা বললে তুই হয়তো আমার থেকে দূরে সরে যাবি। তোর আর আমার মধ্যে যে সুন্দর বন্ধুত্বটা আছে সেটাও হয়তো নষ্ট হয়ে যাবে। আমি তোকে সুখী দেখতে চেয়েছিলাম, সেটা আমার সাথে হোক বা অন্য কারো সাথে। তোর সুখটাই আমার কাছে সবচেয়ে বড় ছিল। তার কথাগুলো আমার বুকের ভেতর তীরের মতো বিঁধছিল। তিনি আরও বললেন, যখন শুনলাম তুই আরাফাতের প্রতি গভীরভাবে আকৃষ্ট আর তোদের বিয়ে ঠিক হয়েছে, আমি মেনে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম কাউকে স্নেহ করা মানে শুধু পাওয়া নয়, ত্যাগের মধ্যেও এর সার্থকতা আছে। তুই যদি ওকে নিয়ে সুখী থাকিস তাহলে আমার আর কিছু চাওয়ার নেই। তার এই নিঃস্বার্থ ভালোবাসা আর আত্মত্যাগের মুহূর্ত দেখে আমি নির্বাক হয়ে গেলাম। আমি তাকে আরাফাত সম্পর্কে আমার বন্ধুর বলা কথাগুলো জানালাম। সবকিছু শুনে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমিও ছেলেটা সম্পর্কে কিছু কথা শুনেছি, কিন্তু আমার কাছে কোনো শক্ত প্রমাণ ছিল না, তাই তোকে কিছু বলে বিভ্রান্ত করতে চাইনি। আমি চাইনি তুই ভাবিস যে আমি তোকে পাওয়ার জন্য ওর নামে মিথ্যা কথা বলছি। তার সততা আর মহৎ মন দেখে আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল। আমি বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। একদিকে আমার বিয়ে, যা আর মাত্র কয়েক ঘন্টা পরেই অনুষ্ঠিত হবে, অন্যদিকে এই মানুষটা, যার যত্ন ও শ্রদ্ধা হিমালয়ের মতো উঁচু আর সমুদ্রের মতো গভীর। আমি এক প্রচণ্ড সিদ্ধান্তহীনতায় ভুগতে শুরু করলাম। সুজিব ভাই আমার অবস্থা বুঝতে পেরে আমার মাথায় হাত রেখে বললেন, এখন এসব নিয়ে ভাবিস না, যা হওয়ার তা তো হবেই। তুই বাড়ি ফিরে যা, সবাই চিন্তা করবে। তার বাসা থেকে যখন বের হচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান কিছু ফেলে যাচ্ছি। আমার পা দুটো যেন আর চলছিল না, বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমি শুধু একজন মানুষকে নয়, একটা নিঃস্বার্থ ভালোবাসার আশ্রয়কে দূরে ঠেলে দিয়েছি। ভারী মন আর একরাশ অপরাধবোধ নিয়ে আমি বাসায় ফিরে এলাম। সৌভাগ্যবশত আমার অনুপস্থিতি কেউ তেমনভাবে খেয়াল করেনি। সবাই হলুদের অনুষ্ঠানের হই হুল্লোড়ে ব্যস্ত ছিল। আমি কোনোমতে আমার ঘরে এসে দরজা বন্ধ করে দিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখে আমার নিজেকে চিনতে কষ্ট হচ্ছিল। আমার হাসি খুশি মুখটা কোথায় যেন হারিয়ে গেছে। সেখানে এখন কেবলই বিষণ্ণতা আর দ্বিধার ছাপ। সজীব ভাইয়ার বলা কথাগুলো আর তার ঘরের দেয়ালের সেই ছবিগুলো আমার চোখের সামনে বারবার ভেসে উঠছিল। সারা রাত আমার দু চোখের পাতা এক করতে পারলাম না। আমার জীবনের সবচেয়ে আনন্দময় দিন হওয়ার কথা ছিল আগামীকাল, অথচ আমার মনে কোনো আনন্দ ছিল না। ভোরের আলো ফোটার সাথে সাথে আমার ভয় আর অস্থিরতা আরও বাড়তে লাগল। একদিকে আরাফাতের প্রতি গভীর ভালো লাগা, আর অন্যদিকে তার বিরুদ্ধে শোনা অভিযোগগুলো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আর তার উপরে ছিল সজীব ভাইয়ার জন্য এক তীব্র কষ্ট। আমি স্রষ্টার কাছে প্রার্থনা করতে লাগলাম যেন তিনি আমাকে সঠিক পথ দেখান। অবশেষে বিয়ের দিন সকাল হলো। বাড়ি ভর্তি মেহমান। সানাইয়ের সুর বাজছে, কিন্তু সেই সুর আমার কানে বিষের মতো লাগছিল। আমাকে সাজানোর জন্য পার্লার থেকে লোক এলো। আমি যেন একটা নিষ্প্রাণ পুতুলের মতো তাদের নির্দেশ পালন করে যাচ্ছিলাম। মা আমার অবস্থা দেখে কয়েকবার জিজ্ঞেস করলেন, কিরে মিম, তোর কি শরীর খারাপ? তোকে এত ম্লান লাগছে কেন? আমি জোর করে হেসে বললাম যে সামান্য টেনশনে এমনটা হচ্ছে। দুপুর গড়িয়ে বিকেল হলো। কথা ছিল বরযাত্রী সন্ধ্যার মধ্যে চলে আসবে, কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলেও বরযাত্রীর কোনো খোঁজ নেই। বাবা আরাফাতের বাবাকে কয়েকবার ফোন দিলেন, কিন্তু তার ফোন বন্ধ পাওয়া গেল। সময় যত গড়াচ্ছিল আমাদের অস্থিরতা ততই বাড়ছিল।
আমন্ত্রিত অতিথিরা নিজেদের মধ্যে কানাঘোষা শুরু করে দিয়েছেন। বাবার মুখটা দুশ্চিন্তায় কালো হয়ে গিয়েছিল। আমাদের আনন্দময় বিয়ের বাড়িটাতে মুহূর্তেই এক গুমোট পরিবেশ তৈরি হলো। রাত প্রায় ৯টা বাজে, তখনও তাদের কোনো খবর নেই। বাবা লজ্জায় আর অপমানে কারো সাথে ঠিকমতো কথাই বলতে পারছিলেন না। আমাদের পুরো পরিবার এক ভয়ানক পরিস্থিতির শিকার হলো। আমার স্বপ্ন, আমার গভীর ভালো লাগা সব কিছু যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমার বন্ধুর দেওয়া খবরটাই হয়তো সত্যি ছিল। আরাফাত এবং তার পরিবার হয়তো প্রথম থেকেই আমার সাথে প্রতারণা করছিল। ঠিক তখনই বাবার মোবাইলে একটা অচেনা নম্বর থেকে ফোন এলো। ফোনটা ধরে বাবা যা শুনলেন তাতে তিনি প্রায় স্তব্ধ হয়ে গেলেন। ফোনটা ছিল থানা থেকে। ইন্সপেক্টর সাহেব জানালেন যে আরাফাতকে তার কয়েকজন সঙ্গীসহ একটি বড় আর্থিক প্রতারণার মামলায় সকালে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বাবাও এই চক্রের সাথে জড়িত। খবরটা শুনে বাবা সেখানেই বসে পড়লেন। আমার কানে যেন কেউ গরম সীসা ঢেলে দিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে মানুষটাকে আমি আমার জীবনে সব কিছু ভেবেছিলাম, সে এত বড় একজন প্রতারক হতে পারে। মুহূর্তের মধ্যে আমাদের স্বপ্নপুরীটা ভেঙে খান খান হয়ে গেল। বিয়ে ভেঙে যাওয়ার খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগল না। অতিথিরা একে একে বিদায় নিতে শুরু করলেন। আমাদের বাড়িটা এক নিস্তব্ধ শোকের চাদরে ঢেকে গেল। আমি আমার ঘরের দরজা বন্ধ করে শুধু কাঁদছিলাম। আমার কান্নার মধ্যে ছিল গভীর ভালো লাগায় প্রতারিত হওয়ার কষ্ট, পরিবারের সম্মানহানির যন্ত্রণা আর সজীব ভাইয়াকে অবহেলা করার তীব্র অনুশোচনা। আমি বুঝতে পারছিলাম আমার একটা ভুল সিদ্ধান্তের কারণে আজ সবাইকে এই লজ্জার সম্মুখীন হতে হলো। সেই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে অন্ধকার রাত। বিয়ে ভেঙে যাওয়ার যন্ত্রণা আর সামাজিক অপমানের ভয়ে আমাদের পুরো পরিবার দিশাহারা হয়ে পড়েছিল। বাবা একেবারে ভেঙে পড়েছিলেন। তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যে আরাফাতের মতো একটি সম্ভ্রান্ত পরিবারের ছেলে এমন কাজ করতে পারে। তিনি বারবার নিজেকে দোষারোপ করছিলেন, কেন তিনি আরও ভালোভাবে খোঁজখবর নেননি। মায়ের কান্নাও থামছিল না। তিনি আমাকে জড়িয়ে ধরে শুধু বলছিলেন, আমার মেয়েটার জীবনটা কেন এমন হলো। চারিদিকে তখন নানা রকম কথা উঠতে শুরু করেছে। যারা কিছুক্ষণ আগেও আমাদের বাড়িতে আনন্দের অংশীদার ছিল, তারাই এখন আড়ালে আবডালে নানা রকম সমালোচনা করছে। এই কঠিন পরিস্থিতিতে আমি বুঝতে পারছিলাম আমার পরিবারের সম্মান রক্ষা করাটা কতটা জরুরি। আমার ভুলের কারণে আমার বাবা মায়ের মাথা হেট হয়ে যাক, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আমার নিজের কষ্টের চেয়েও তাদের কষ্টটা আমাকে বেশি পীড়া দিচ্ছিল। গভীর রাতে বাবা আমার ঘরে এলেন। তার চোখ দুটো ছিল লাল, মুখটা ছিল বিপর্যস্ত। তিনি আমার পাশে বসে আমার মাথায় হাত রাখলেন। তার স্পর্শে আমি কান্নায় ভেঙে পড়লাম। বাবা আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, যা হয়েছে তার জন্য নিজেকে দোষারোপ করিস না মা। হয়তো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তুই একটা বড় বিপদ থেকে বেঁচে গেছিস। বাবার কথায় আমি কিছুটা শক্তি পেলাম। এরপর বাবা কিছুক্ষণ চুপ করে থেকে যা বললেন তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তিনি বললেন, মিম, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি না এটা ঠিক কিনা, কিন্তু এই মুহূর্তে আমাদের সম্মান রক্ষা করার জন্য এর চেয়ে ভালো কোনো পথ আমি দেখছি না। আমি তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। তিনি বললেন, আমি সজীবের সাথে তোর বিয়ে দিতে চাই। ছেলেটা তোর প্রতি অনেক যত্নশীল। ওর চেয়ে ভালো করে তোকে আর কেউ রাখতে পারবে না। বাবার কথা শুনে আমি চমকে উঠলাম। এই পরিস্থিতিতে সজীব ভাইয়াকে জড়ানোটা কি ঠিক হবে? তিনি কি রাজি হবেন? আমি বাবাকে আমার দ্বিধার কথা জানালাম। বাবা বললেন, আমি জানি সজীব না করতে পারবে না। আমি ওকে ফোন করে এখানে আসতে বলেছি। আমি আর কোনো কথা বলতে পারলাম না। আমার মনের এক কোণে হয়তো এমনই কিছু একটা চাইছিল, কিন্তু সেটা প্রকাশ করার সাহস আমার ছিল না। কিছুক্ষণের মধ্যেই সজীব ভাই আমাদের বাসায় এলেন। তার চোখে মুখে ছিল রাজ্যের উদ্বেগ। তিনি হয়তো খবরটা শুনেই ছুটে এসেছেন। বাবা তাকে সব খুলে বললেন এবং আমার সাথে বিয়ের প্রস্তাব দিলেন। সব কিছু শুনে সজীব ভাইয়া কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন। তারপর তিনি আমার দিকে তাকালেন। তার চোখে আমি কোনো অভিযোগ বা করুণা দেখিনি। দেখেছিলাম কেবলই গভীর যত্ন আর আশ্রয় দেওয়ার আকুতি। তিনি বাবার দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, কাকা, মিমের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি ওর পাশে থাকতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করব। তার এই কথায় আমার চোখ দিয়ে
আবারও পানি পড়তে শুরু করল। এই মানুষটা কতটা মহৎ হতে পারে? কোনো প্রশ্ন নয়, কোনো শর্ত নয়, কেবল আমার সম্মতির অপেক্ষা। আমি ভেজা চোখে মাথা নেড়ে আমার সম্মতি জানালাম। সেই রাতেই আমাদের বাড়ির পরিবেশ আবারও বদলে গেল। শোকের পরিবেশের মধ্যেই এক নতুন আশার আলো দেখা দিল। বাবা দ্রুত কাছের কয়েকজন আত্মীয় আর কাজীকে খবর দিলেন। যে বিয়ের মণ্ডপটা কয়েক ঘণ্টা আগে ভেঙে ফেলার কথা হচ্ছিল, সেই মণ্ডপেই আমার আর সজীব ভাইয়ের বিয়ের আয়োজন করা হলো। আমার জীবনটা যেন এক রাতের মধ্যেই এক অবিশ্বাস্য মোড় নিল। আমি যাকে অবহেলা করে দূরে ঠেলে দিয়েছিলাম, ভাগ্য আমাকে তারই হাতে তুলে দিল। খুবই সাদামাটাভাবে কয়েকজন নিকটাত্মীয়র উপস্থিতিতে আমার আর সজীব ভাইয়ার বিয়ে সম্পন্ন হলো। আমার পরনে ছিল সেই বিয়ের শাড়ি, যা আমি আরাফাতের জন্য কিনেছিলাম। কিন্তু আমার মনে হচ্ছিল এই শাড়ির আসল দাবিদার ছিলেন সজীব ভাইয়াই। কবুল বলার সময় আমার কণ্ঠ কাঁপছিল, কিন্তু আমার মনে কোনো দ্বিধা ছিল না। আমি জানতাম আমি এমন একজনের হাত ধরছি যিনি কখনো আমার হাত ছাড়বেন না। বিয়ের পর যখন তিনি আমার পাশে এসে বসলেন, আমি তার দিকে তাকাতে পারছিলাম না। লজ্জা, কৃতজ্ঞতা আর অনুশোচনায় আমার মাথা নত হয়ে আসছিল। বিয়ের পর আমরা একটি ঘরে বসে কথা বলার জন্য গেলাম। আমি একটু অস্থির ও দ্বিধাগ্রস্ত ছিলাম। সজীব ভাইয়া আমার পাশে এসে বসলেন। প্রথমে আমাদের মধ্যে কিছুক্ষণ নীরবতা ছিল, কারণ আমি এই নতুন অধ্যায় নিয়ে ভাবছিলাম। অবশেষে তিনি নীরবতা ভাঙলেন। তিনি আমার দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, এত চিন্তা করছিস কেন? তার আন্তরিক কণ্ঠস্বরে আমার সব দ্বিধা যেন মুহূর্তেই কমে গেল। আমি তার দিকে তাকালাম। তার চোখে ছিল গভীর স্নেহ ও যত্ন। তিনি আমার দিকে অপলোক দৃষ্টিতে চেয়ে রইলেন, আর তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করল। আমি অবাক হয়ে বললাম, ভাইয়া, আজ তো আমাদের আনন্দের দিন, তাহলে আজ তুমি কাঁদছ কেন? তিনি একটা ম্লান হাসি দিয়ে বললেন, এটা কষ্টের কান্না নয় মিম, এটা আমার হারিয়ে যাওয়া মায়া ফিরে পাওয়ার আনন্দের কান্না। আমি কখনো কল্পনাও করিনি যে আমি তোমাকে এভাবে ফিরে পাব। আমার মনে হচ্ছিল আমার পৃথিবীটাই বুঝি শেষ হয়ে গেছে, কিন্তু স্রষ্টা হয়তো আমার প্রার্থনাই শুনেছেন। আমি আমার জীবনের চেয়েও বেশি কিছু ফিরে পেয়েছি। তার প্রতিটি কথাই ছিল সততা আর গভীর মমতার ছোঁয়া। তার কথা শুনে আমার নিজের চোখের পানিও আর ধরে রাখতে পারলাম না। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমাকে ক্ষমা করে দিও ভাইয়া, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি তোমার ভালোবাসাটা বুঝতে অনেক দেরি করে ফেলেছি। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, পেছনে যা হয়ে গেছে তা নিয়ে আর ভেবে লাভ নেই। আমরা আমাদের বর্তমানকে সুন্দর করে সাজাবো। আমি শুধু চাই তুমি আমাকে মন থেকে মেনে নাও। তোমার সুখই আমার একমাত্র চাওয়া। আমি তার দিকে তাকিয়ে বললাম, কাউকে মন থেকে ভালোবাসলে স্রষ্টা সত্যিই কাউকে নিরাশ করেন না। হয়তো তুমি আমাকে এতটাই মন থেকে ভালোবাসতে, যার ফলশ্রুতিতে আমি আজ তোমার হয়ে গেলাম। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার এই ভালোবাসার মর্যাদা আমি আমার জীবন দিয়ে হলেও রাখব। আমাদের দুজনের চোখের পানিতে সেদিন সব কষ্ট, সব অভিমান ধুয়ে মুছে গেল। আমরা এক নতুন জীবনের সূচনা করলাম, যার ভিত্তি ছিল বিশ্বাস, সম্মান আর নিঃস্বার্থ ভালোবাসা। বন্ধুরা, গল্পের শেষে আমি তোমাদেরকে বলতে চাই, মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা আমাদের বিশ্বাস এবং কল্পনাকেও হার মানায়। কিছু ভালোবাসা হয় বসন্তের নির্মল বাতাসের মতো, যা নীরবে এসে আমাদের মনকে ছুঁয়ে যায়, আমাদের আগলে রাখে। আমরা প্রায়ই বাইরের টাকটিক্য আর কথার মোহে পড়ে যাই, আর আমাদের পাশে থাকা সেই নীরব যত্নশীল মানুষটিকে অবহেলা করি। কিন্তু মনে রাখবেন, যে যত্ন প্রকাশ্য নয়, গভীর, যা দাবির চেয়ে ত্যাগে বিশ্বাসী, সেই যত্নই হল সত্যিকারের যত্ন। জীবনে সঠিক মানুষ চিনতে ভুল করলে তার পরিণাম অনেক ভয়াবহ হতে পারে। তাই আবেগের বশবর্তী হয়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বিচার বুদ্ধি দিয়ে সবকিছু বিবেচনা করা আমাদের উচিত। কারণ সত্যিকারের ভালোবাসা পাওয়ার জন্য যেমন ভাগ্য লাগে, তেমনি তাকে চিনে নেওয়ার জন্য প্রজ্ঞারও প্রয়োজন হয়। বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমার গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।